আজকে আমরা সদ্য যে মাধ্যমিক ইংরাজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার কোশ্চেন পেপার অ্যানালিসিস করব। চলো শুরু করা যাক। দেখো, দ্য ক্যাট গল্পটা থেকে তোমাদের সিন তুলে দিয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটা হবে তার উত্তরটা হবে দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। তারপরে যে উত্তরটা হবে, ফার্স্ট কোশ্চেনটা ছিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। তারপরে দেখো, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। তার খাবারটা নেওয়ার জন্য সে আবির্ভূত হতো। তারপরে দেখো, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টিড অফ, মানে খাবার দেওয়ার বদলে তাকে একটু ঠেলা মারতো, সেই জন্য অফারিং ইনস্টিড অফ অফারিং ফুড। তারপরে দেখো, দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগস অফ দ্য, এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। তারপরে দেখো, দ্য টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, মানে সে তার খুব আনন্দ হয়েছে এটা ভাবার ভান করত। দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। আচ্ছা, তারপর দেখো, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপর হচ্ছে দ্য ক্যাট রিটার্নস টু এ সেফ ডিস্টেন্স, মানে সে দূরে সরে গেল কিসের জন্য, তার খাবারটা খাওয়ার জন্য, টু ইট হিজ ফুড। তারপর দেখো, ট্রু ফলস দিয়েছে, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজ বাট হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ। তার মানে গেস্টটা তো খুশি হয়নি অ্যাকচুয়ালি, সেই জন্য ফলস হবে। এখানে দেখো, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস হি অ্যাপেক্স টু বি ভেরি মাচ অ্যামিউজ, মানে সেটা হওয়ার ভান করতো। তারপর দেখো, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়্যার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। এটা কিন্তু ট্রু, কারণ ফ্যামিলি মেম্বাররা একটুকু লজ্জিত বোধ করেনি, তারা বরঞ্চ আনন্দিত হয়েছিল তাদের বিহেভিয়ারটাতে ওই ক্যাটের। সেই জন্য তার ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইজেন্ট ইট সুইট অফ হিম, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, এই পোর্শনটা লিখতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের দিয়েছে দ্য সি থেকে। দ্য সিতে দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, গাইড কোনটাতে হতো, দ্য স্টার। তারপর দেখো, আই মাস্ট গো ডাউন দ্য লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, কি পোয়েটসের কি ব্যক্ত করতো, ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস। দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম, যারা জীবন্ত প্রাণী তাদের কে কে বলা হয়েছে, গার্লস হোয়েলস ছিল, আর যারা সমুদ্রে ভ্রমণ করার কথা মেরিনার্সদের কথা বলা হয়েছে, সেজন্য মেরিনার্স, গার্লস অ্যান্ড হোয়েলস। তারপর দেখো, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন আ জয়াস মুড, কারণ হ্যাপি রোভার, লাফিং রোভার কথাটা ছিল। তারপর দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ আ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ আ মেরিনার উইথ দ্য লাইফ অফ আ জিপসিস, এটা একটু টিপিক্যাল কোশ্চেন দিয়েছিল যে একজন জিপসি অর্থাৎ একজন ভবঘুরের লাইফের সাথে কেন একটা সমুদ্র, মানে যারা যাত্রা করে তাদের লাইফের তুলনা কিভাবে করেছে। আমি লিখেছি, বিকজ দ্য লাইফ অফ আ মেরিনার ইজ লাইক দ্যাট অফ আ ভ্যাগাবন্ড, মানে ইজ লাইক দ্য লাইফ অফ আ ভ্যাগাবন্ড, আ কেয়ার ফ্রি লাইফ উইদাউট এনি বন্ডেজেস। কারণ তোমার জিপসিসরাও কোনো বাঁধনহীনভাবে বাইরে ঘুরে বেড়ায়, সেরকমভাবে মেরিনাররাও কোনো ফ্যামিলি বন্ডিং বাঁধন ছাড়াই তারা সমুদ্রে যাত্রা করে। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর আ এন্ড অফ এ ভয়েজ, মানে ওই সমুদ্রযাত্রার শেষে কি চেয়েছিল পোয়েট, দ্য পোয়েট আস্ক ফর আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ। কোশ্চেন যেরকম আছে সেই অনুযায়ী উত্তর লিখে দিল। দেখো, এখানে একটা আনসিন দিয়েছে। আনসিলটা বেসিক্যালি ক্রোকোডাইল কনজারভেশনের প্রজেক্টের ব্যাপারে ছিল, যেখানে ভিতরকণিকা ন্যাশনাল পার্কে ক্রোকোডাইল একসময় ছিল 1975 সালে, কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে 1811। আর 1972 সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী ক্রোকোডাইলসদের লাইফটা যেহেতু প্রচণ্ড থ্রেটেন্ড হয়েছিল এবং তারা প্রায় এক্সটিংক্ট হয়ে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল, তাদের প্রচণ্ড মারার জন্য ব্যবসায়িক কাজে তাদের মেরে দেওয়া হচ্ছিল, সেই জন্য ক্রোকোডাইল কনজারভেশনের ব্যাপারে
এটা লেখা, এটা হিন্দু আর্টিকেল থেকে দেয়া হয়েছে। আচ্ছা, এখানে বলছে দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস নেচার হ্যাবিটেট, মানে অ্যানিমালের ন্যাচারাল হ্যাবিটেটটা এবং তাদের পপুলেশনটা বৃদ্ধির জন্য ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে এইটা মিস্টার সুদারকার বলেছেন, যাকে বলা হতো ওড়িশার ক্রোকোডাইল ম্যান। আচ্ছা, কার আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড মেথোডোলজি, মানে তার রিটায়ারমেন্টের পরেও তার শিক্ষাটা দান করছিল এই কনজারভেশনের ব্যাপারে। হি অ্যাডেড দ্য কনজারভেশন অফ ক্রোকোডাইলস ইজ নট আ পাসিং ফ্যাক্ট বাট আ মিশন, মানে এটা শুধু চলে যাওয়ার কোনো বিষয় নয়, এটা হচ্ছে আমাদের মিশন ক্রোকোডাইলকে সংরক্ষিত করা, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, এটার উত্তর হবে 1975, একদম ফার্স্ট লাইনেই আমাদের উত্তরটা আছে। আচ্ছা, দ্য কারেন্টলি ইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক নাম্বার, এখন যে নাম্বারটা হয়েছে সেটা 1811 ছিল, অর্থাৎ অ্যাবাউট 2000। দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু, এখানে বলা ছিল ক্যাপটিভ ব্রিডিং এর জন্য, সেই জন্য ওটা উত্তর হবে। দ্য ইয়ার 1972 is significant for the wildlife enthusiast in India because this year 1972 তে কি ছিল, 1972 তে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, অর্থাৎ কোনটা উত্তর হবে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এটা উত্তর হবে। ওকে, conservation of these saltwater monsters refers to the conservation of, এটা saltwater monsters বলতে কাদের কথা বলা হচ্ছে, crocodiles in saltwater। আচ্ছা, appropriate title যেটা আমার মনে হয় an endeavor to protect crocodiles, এটা হচ্ছে এক্সাক্ট টাইটেল হওয়া উচিত। আচ্ছা দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট ছিল ট্রু ফলস। সিন্স 1975 দ্য ক্রোকোডাইলস হ্যাজ ডিক্রিজ ড্রাস্টিক্যালি, কমেন তো নেই, বেড়েছে, আজকে হচ্ছে 1811 আর আগে ছিল 74, ঠিক আছে, এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা, এটা তো একদম এক্সাক্ট তোলা ছিল। ইট ওয়াজ ওডিশাস ডট 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 ওডিশাস ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেটস। আচ্ছা, আফটার রিটায়ারমেন্ট, এগুলো সব তোমার আনসিনে ছিল, হুবহু লাইন তুলে দেওয়া। আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুদারকার কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন, না, রিটায়ারমেন্টের পরেও সে তার এই যে ক্রোকোডাইল কনজারভেশনের ব্যাপারে তার জ্ঞানটা প্রদান করতো, সেই জন্য ইম্পার্টিং নলেজ অ্যাবাউট সল্ট ওয়াটার মনস্টার্স যে লাইনটা ছিল সেটা আমাদের তুলে দিতে হবে। আচ্ছা, what were the main objectives of the crocodile conservation project? Main objective কি ছিল? The main objectives of the crocodile conservation projects were to protect the animal natural habitat and revive the population through captive breeding. Okay. Why were the saltwater crocodiles on the verge of extinction in 1975? যেহেতু তাদের indiscriminate কিলিং করা হচ্ছিল এবং প্রচুর ন্যাচারাল হ্যাবিটেট লস হয়েছিল। The saltwater crocodiles were on the verge on the extinction because of, বা ওখানে ডিউ টু ছিল, ডিউ টু indiscriminate killing for commercial purposes and severe loss of natural habitat. Mr. Sudarkar Kaur, who is referred to as Odisha's crocodile man? Mr. Sudarkar Kaur is referred to as Odisha's crocodile man. Which post did he retire from? He retired from the post of senior scientist. How does Mr. Kaur contribute to the crocodile conservation project even after his retirement? Even after his retirement, Mr. Kaur imparts technical expertise and methodology, মানে তার রিটায়ারমেন্টের পরেও এগুলো করছিল, on the conservation of saltwater crocodiles. হলো, এটা আমাদের আনসিন শেষ হলো। এরপর কি আছে দেখো, এখানে একটা পাস্টের ঘটনা বলা হয়েছে। ইট, এখানে ছিল ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং কন্টিনিউয়ালি, ফর কন্টিনিউয়াস টেন্সে পাস্টে হচ্ছে ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, যেহেতু টাইমটা বলে দেওয়া আছে যে এই পয়েন্ট অফ টাইম থেকে হচ্ছে, সেই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ হ্যাড বিন ড্রিজলিং। আচ্ছা, তারপর দেখো, বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড, এটা পাস্টের ঘটনা, সেই জন্য গ্রিউ আপ হবে। দেন আবার একটা পাস্ট টেন্স, কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, প্রচন্ড ঝড়ঝাপটা সহ ঝড় শুরু হলো। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, সামার মানে সিজনের আগে ইন হবে। উই স্টেড ইন আ হোটেল, এবার এটা বাইও হতে পারে, বিসাইডও হতে পারে, আবার নিয়ারও করা যেতে পারে। আই গেস তোমাদের যে কোনো উত্তর লিখলেই কারেক্ট হবে, নিয়ার দ্য রিভার।
দো, এবার যেহেতু হোটেলটা নির্দিষ্ট করে বলে দেওয়া যায় সেজন্য দ্য হোটেল ওয়াজ আ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। ওকে, আচ্ছা এরপরে একটা ভয়েস চেঞ্জ ছিল, দেখো উই প্যাচ দ্য কাইট আপ উইথ আ লেটার। এখানে কিন্তু প্যাচড আপ মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস ভি টু ফর্মে আছে, সেই জন্য এটার যখন রুল হবে তখন আমরা কিসে করব, এটা রুলটা কিসে করব তখন, এটা রুলটা হবে হচ্ছে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট, তাই তো? এই জন্য দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ আ লেটার বাই আস, দেখো নিয়ম অনুযায়ী হলো। আচ্ছা, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, তাহলে ফাদার এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ছিল, তাহলে ফাদার আস্কড হিম এটা তো থাকবেই। এবার যেহেতু ডব্লিউএইচ নয় সেই জন্য একটা ইফ এলো, ঠিক আছে? ইফ, এবার ইউটা এখানে কি আছে, হিম আছে, তার মানে হি হয়ে যাবে ইফ হি, আর যেটা হ্যাভ আছে বাইরে পাস্ট টেন্স থাকার জন্য ওটা হয়ে গেল হ্যাড, ইফ হি হ্যাড নো স্কুল, এবার টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। ওকে, তারপর দেখো দ্য পিপল ওয়্যার ভেরি মাচ স্টান্ট, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। আমরা জানি এটা টি ডব্লিউ আর টি ওর ফরমেশন, অর্থাৎ দ্য পিপল ওয়্যার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে তারা এতটাই অবাক হয়ে গেছিল যে তারা শুরুতে কথা বলতে পারছিল না। আচ্ছা, ডিমান্ডেড আমার ফেসাল ভার্ব খুব জানা, এটা কল্ড ফর, যেহেতু পাস্ট ফর্ম সেজন্য কল্ড ফর হলো। রিডিউস এটা হচ্ছে কাট ডাউন, এখানে প্রেজেন্ট ফর্ম আছে তোমার ফেসাল ভার্বের পরে, সরি ফেসাল ভার্ব বলছি, মডেল ভার্বের পরে মাস্টের পরে এটা একটা সবসময় ভি ওয়ান ফর্ম বসে, সেই জন্য ওটা কাট ডাউন হলো। ওকে, আর ক্যান নট রিমেম্বার, রিমেম্বারটা ওখানে একটা মডেল ভার্বের পরে রিমেম্বার বসেছে, তাহলে ফার্স্ট ফর্ম বসবে, আর রিমেম্বারের ফেসাল ভার্ব হচ্ছে কল আপ। ওকে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস আছে, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, এটা আনসার হওয়া উচিত ন্যাচারাল হ্যাবিটেট। যদি এটা আনসার না হয় তাহলে ন্যাশনাল পার্ক হতে পারে, কিন্তু ন্যাশনাল পার্কটা যেহেতু কৃত্রিম সেই জন্য ন্যাশনাল হ্যাবিট্যাট এটাই সঠিক উত্তর হওয়া উচিত। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা হওয়া উচিত রিভাইভ। রিভাইভ মানে আমরা জানি কোনো কিছুকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশন, এটা একটা ডাউটফুল আছে, তোমাদের আনসিন অনুযায়ী দুটো ওয়ার্ড হচ্ছে, একটা প্রজেক্ট আর মিশন, কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট বলে দিয়েছে এই ক্ষেত্রে মিশনটা তোমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, আর টার্গেট যেটা হবে অবজেক্টিভ। আচ্ছা, এরপরে আছে তোমার রাইটিং পোর্শনস। রাইটিং পোর্শনস তো যে যেমন নিজেদের মতো লিখেছো, আমার যতটুকু কারেকশন করে দেওয়ার, যতটুকু মিলিয়ে দেওয়ার আমি পুরোটা মিলিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।